আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই তথ্য নিজেই জানান তিনি। কিন্তু কিভাবে লাগলো এই আগুন? ভাই, এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছিছি হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পোড়ানোর প্রথম তাদের পোড়ানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাসায় আগুন দিয়েছে, এই সূত্র ধরে ডক্টর ইউনূসকে একবারে ধুয়ে দিয়েছেন। কি বলেছেন সেটা বলছি। তার আগে বলি, এই কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাসা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি 2019 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করেন, অর্থাৎ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলো পোস্ট করেন। সেই কাফির বাসায় আগুন দিয়েছে। কেন আগুন দিয়েছে, তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে তিনি একটা মেয়েকে জড়িয়ে ধরেছেন। আজকে সকালে উঠে এরকম একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে, এরকম একটা খবর খুঁজে পাবো, মাইরি বলছি আমি ভাবিও নি। অনেক দিন ধরে শুনে এসেছি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ চোখের সামনে দেখতে পাচ্ছি। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এ কথা কে বলছে? এই জুলাই গণ অভ্যুত্থানের সমর্থনকারী একজন কন্টেন্ট ক্রিয়েটার। এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বাংলাদেশে ভাইরাল হয়েছে। এবং ধানমন্ডি 32 যখন ভাঙা হচ্ছিল তখন তিনি খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিল। সেই ব্যক্তির বাড়ি গতকাল মধ্যরাতে বাড়িঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। তো ভাই, অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আমাদের কাফি ভাইয়া নুরুজ্জামান কাফি। কম বেশি আপনারা চেনেন, সে কবিতা লিখে। তার মানে কাফির বাড়িতে আগুন লাগছে, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। কে বা কারা এই কাফির বাড়িতে আগুন লাগিয়েছে এবার তা কিন্তু নিজের মুখেই বললেন কাফি। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা কাফির মুখ থেকে শুনবো তার বাড়িতে কে বা কারা আগুন লাগিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাসায় আগুন দিয়েছে, এই সূত্র ধরে ডক্টর ইউনূসকে একবারে ধুয়ে দিয়েছেন। কি বলেছেন সেটা বলছি। তার আগে বলি, এই কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাসা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি 2019 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করেন, অর্থাৎ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলো পোস্ট করেন। সেই কাফির বাসায় আগুন দিয়েছে। কেন আগুন দিয়েছে, তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে তিনি একটা মেয়েকে জড়িয়ে ধরেছেন এবং বইমেলায় তার বান্ধবীর হাত ধরেছেন। এই দুইটা অপরাধে তার বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চিন্তা করেন, কন্টেন্ট ক্রিয়েটর কাফি কন্টেন্ট ক্রিয়েট করে, সেই কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে একটা মেয়েকে জড়িয়ে ধরবে না, তার অভিনয়ে স্ক্রিপ্টে কি থাকবে সেটা তার কন্টেন্টের ব্যাপার। এবং বইমেলাতে তার বান্ধবীর হাত ধরেছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড়। এক বান্ধবীর হাত ধরেছে বই মেলাতে, সমস্যা কি রে ভাই? আর কেউ ধরে না? এই কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি কি একাই ধরেছে? আর কেউ ধরে না। এই কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় আগুন দেওয়া হয়েছে, কে দিয়েছে? মানে কোনো মেয়ের হাত ধরতে পারবে না, অর্থাৎ বান্ধবী হোক বা যেই হোক তার হাত ধরতে পারবে না, আবার কন্টেন্টে কাউকে জড়িয়ে ধরতে পারবে না। এই অপরাধে কাফির বাসায় আগুন দেওয়া হয়েছে। কাফিও কঠিন হুঙ্কার দিয়েছে। তিনি বলেছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস দায়িত্বহীন। এই দায়িত্বহীন ডক্টর ইউনূসকে কড়া বার্তা দিবে আজকে, সেই জন্য সাংবাদিকদের সেখানে উপস্থিত থাকতে বলেছে, অর্থাৎ তার বাসায় উপস্থিত থাকতে বলেছে। কাফির বাবা বলেছে যে আমাদের বাসার সবকিছু পুড়ে শেষ, আমাদেরকে মারার জন্য এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। চিন্তা করেন। কাফি আরো বলেছে
যে যদি এর ন্যায্য বিচার না হয়, অর্থাৎ এই ধরনের ঘটনা যদি আরো ঘটতে থাকে, তাহলে আমি বিপ্লবী সরকার হব, আমি বিপ্লবী সরকার হব, আমি বিপ্লবী সরকার হব, মানে হুঙ্কার দিয়ে বলেছেন তিনি। আসলে ভাই, এটা আমরা কোন দেশে বসবাস করছি? যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বিভিন্ন ধরনের সিন বা হচ্ছে স্ক্রিপ্ট থাকে, মেয়েদের সাথে জড়িয়ে ধরা থেকে আলিঙ্গন করা, এগুলো অনেক কিছুই থাকে। তারই স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে অনেকে এটা পোস্ট করছেন এবং তার বিষয়ে আলোচনা সমালোচনা করছেন। কেন? শুধু এই কন্টেন্ট ক্রিয়েটর কাফি কি এই কাজ করেছেন, নাকি বিভিন্ন স্ক্রিপ্টে যে সিনেমা টিনেমা যেগুলো হয়, নায়ক নায়িকা যেগুলো হয়, তারা কি এই ধরনের স্ক্রিপ্ট করে না? তিনি করেছেন দেখেই তার বাসায় আগুন দিতে হবে? কোন দেশে বসবাস শুরু করেছি ভাই? দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ডক্টর ইউনূসের সরকার, এই প্রশাসন কি করতেছে? গোয়েন্দা বিভাগগুলো কি করতেছে? গোয়েন্দা বিভাগ আসলে কত দিকে করবে? এই যে দেশে একের পর এক নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, গোয়েন্দা বিভাগদের কি কি দোষ দিবেন বা প্রশাসনকে কি দোষ দিবেন? মানে কোন দিকে যাবে দেশ? অস্থিতিশীল হতে যা প্রয়োজন সবকিছু কিন্তু এখন হচ্ছে। একজন কন্টেন্ট ক্রিয়েটরও রক্ষা পাচ্ছে না। এর চেয়ে আর কি ভয়াবহতা হতে পারে? কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট করেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, অনেকেই অনেক ধরনের দৃশ্য কিন্তু আপলোড করেন, যেটা পাবলিক ডিমান্ডেশন হিসেবে কাজ করে। এখন এইসবের ভিত্তিতে যদি কন্টেন্ট ক্রিয়েটরদের বাসায় আগুন দেওয়া হয়, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? কি শুরু হয়ে গেছে? দেশ কি একবারে পুরোপুরি ইসলামিক নিয়মে চলছে, যার কারণে এগুলো করা যাবে না? তাহলে আপনি ইসলামিক নিয়ম করেন, সংবিধান করেন যে এগুলো করা যাবে না, এগুলো আইনে নিয়ে আসেন যেগুলো করা যাবে না। আর এগুলোতে সংযুক্ত হচ্ছে কে ভাই? কে কাকে দোষ দেওয়ার জন্য এগুলো করতেছে? মানে যদি এতে কিন্তু লাভ ক্ষতির দুইটা বিষয় আছে। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের বাসায় যদি আগুন দেওয়া হয়, তাহলে ম্যাক্সিমাম তীর যাবে জামাতের নেতাকর্মীদের দিকে। মানে জামাতের নেতাকর্মীরা একটু ইসলামিক, তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, তাই জামাতের নেতাকর্মীরা এই ধরনের করছে, এটা কিন্তু জামাতের নেতাকর্মীদের দিকে তীর যাবে। এখন কে করেছে না করেছে এটা আল্লাহ মালুম, আল্লাহ তাআলাই জানেন। কিন্তু এটা এটা কি পরিস্থিতি বাংলাদেশে চলছে? বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? মানে আপনি একজনের হাত ধরতে পারবেন না, সেটা বান্ধবী হোক বা যাই হোক, প্রকাশ্যে আপনি হাত ধরতে পারবেন না। আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেই কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে কোনো মেয়ের সাথে আলিঙ্গন করা বা হচ্ছে কোনো একটা দৃশ্য মেয়েদের সাথে সেখানে থাকা যাবে না। থাকলে আপনার বাসায় আগুন দেওয়া হবে, আপনার বাসা জ্বালাও পোড়াও করা হবে। মানে কি, কোন দেশে বসবাস করতেছি? মানে কি শুরু হয়ে গেছে দেশে? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কে করছে, কারা করছে, আপনাদের কাদের মনে হয় কারা এসব করছে? আজকে সকালে উঠে এরকম একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে, এরকম একটা খবর খুঁজে পাবো, মাইরি বলছি আমি ভাবিও নি। অনেক দিন ধরে শুনে এসেছি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ চোখের সামনে দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এ কথা কে বলছে? এই জুলাই গণ অভ্যুত্থানের সমর্থনকারী একজন কন্টেন্ট ক্রিয়েটার। এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বাংলাদেশে ভাইরাল হয়েছে। এবং ধানমন্ডি 32 যখন ভাঙা হচ্ছিল, তখন তিনি খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিল। সেই ব্যক্তির বাড়ি গতকাল মধ্যরাতে বাড়িঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। এবং তিনি এখন বলতে বাধ্য হচ্ছে কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম, করছি, নিরাপত্তা পাইনি। ওরে বেটা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। এটা আজ প্রমাণিত। এতদিন কথাই শুনে এসেছি, এটা আজ প্রমাণিত। এবং হিংসা দিয়ে কোনোদিন কোনো ভালো কিছু হয় না, এটাও আজ প্রমাণিত। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি না যে আওয়ামী লীগকে কোনো কিছু করারই দরকার নেই ভাই। আওয়ামী লীগের যেটা করা দরকার সেটা হচ্ছে, এখন 15 বছর 16 বছর তো ক্ষমতায় ছিল, ঠিক আছে, এখন 1-1.5 বছর একটু শান্ত হয়ে
চুপচাপ বসে বসে খেলা দেখা আর মজা নেওয়া এবং দেশবাসীকে দেখানো যে আওয়ামী লীগ কী ছিল আর আওয়ামী লীগ ব্যতীত এই যে পাকিস্তানি চিন্তাধারা আছে এদের আসল যে রূপ সেটা কি, এটা ওয়েট অ্যান্ড ওয়াচ করার দরকার। লড়াই ঝগড়া এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া এগুলো করারই দরকার নেই। কেন জানেন? কারণ এরা নিজেরাই একদিন মারপিট করে মরে যাবে, এরা নিজেরাই নিজেদের বাড়ি ঘরে আগুন লাগাবে। এই তো লাগাচ্ছে, এ তো বছর খানিক হয়নি, 5-6 মাস হয়েছে সবে, এতেই নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে তুচ্ছ কারণ, তুচ্ছ ঘটনা নিয়ে। নিজেরাই কামড়াকামড়ি করে রক্ত মাংস সব ছিঁড়ে খাচ্ছে। কেন? কারণ যার যে স্বভাব, যার ভিতরে যে মনস্তত্ত্ব আছে, সে তো ঠিক সেইভাবেই পথ চলবে, সে তো ঠিক সেই জিনিস, যে কোনো জিনিসকে তার নিজের মনস্তত্ত্ব দিয়েই দেখবে, তাই না? এখন আমি যদি একজন পিশাচ হই, আমার ভিতরে ওই পৈশাচিক চিন্তা ভাবনাই আসবে। সুতরাং এই ইউনূস সাহেব পুরো দেশটা যে দখল করেছে, এটা তো একটা শয়তান পৈশাচিক শক্তির মাধ্যমে দখল করেছে এবং এই শয়তান ও পৈশাচিক চিন্তাভাবনা যাদের ভিতরে আছে তারাই মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে এই ইউনূসের দলে ভিড়েছে। সুতরাং এখন এই পুরো শয়তান যে গ্রুপ, পুরো পিশাচের যে গ্রুপ, সেটা একটা সংগঠিত হয়েছে এবং তারা এখন ক্ষমতায় এসেছে। সুতরাং এই পিশাচরা যদি কারোর সাথে লড়াই করার সুযোগ না পায়, মানে সামনে যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা লড়াই ফাইট করার কোনো বস্তু, কোনো মানুষ, কোনো সংগঠন যদি না থাকে, তাহলে এরা নিজেরাই লেঠলিটি করবে, নিজেরাই মারপিট করবে। কারণ এরা শান্ত হয়ে ভাই থাকতেই পারবে না, এদের রক্তে সেই বিষয়টা নেই। এদের রক্তে সারাক্ষণ মারপিট, দাঙ্গা, হাঙ্গামা, জুলুম, দখল, আগুন, জ্বালাও, পোড়াও, ভাঙো, চোরো, এগুলো ছাড়া এরা নিঃশ্বাস নিতে পারবে না। সেই জন্যই বলেছি যে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়ার জন্য আওয়ামী লীগের বা দেশের মুক্তিযুদ্ধ চেতনাকামী মানুষের কিছুই করার দরকার নেই। শুধু 1-1.5 বছর একটু বিনোদন নেওয়ার দরকার, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখবেন 1-1.5 বছরের মধ্যে এরা নিজেরাই মারপিট করে পুরো মাঠ ফাঁকা করে ফেলবে। যাই হোক, এখন আপনারা তো ইতিমধ্যে জেনে গিয়েছেন, সকাল হতে না হতেই আপনাদের মোবাইলে খবর চলে এসেছে। তো যারা জানেন না তাদের জন্য একটু বলি, এই আলোচিত ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার, তার বাড়িতে গতকাল মধ্যরাতে বাড়ি, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে। তাই জন্য তিনি এখন বলছে কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করছি, মানে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং এখনও সেই চেতনায় কাজ করে যাচ্ছে, তবুও তিনি বলছেন নিরাপত্তা পায়নি। সুতরাং ইউনূস সাহেব, ছি, আপনি দেশের 18 কোটি 20 কোটি মানুষের কি সুরক্ষা দেবেন? 18 কোটি 20 কোটি মানুষ সবাই তো আর আপনাকে সমর্থন করে না। এর মধ্যে 1 ভাগ মানুষ আছে আপনাকে সমর্থন করে, আর অনেক বড় একটা ভাগ আছে আপনাকে তারা সমর্থন করে না, আপনার চেতনাতে তারা বিশ্বাস রাখে না। সুতরাং যে গোষ্ঠীটা আপনাকে সমর্থন করে, যে গোষ্ঠীটা আপনাকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দিল, আপনি তাদেরকেই সুরক্ষা দিতে পারছেন না। সুতরাং দেশের 18-20 কোটি মানুষ কিভাবে আপনার উপরে ভরসা রাখবে? আপনি মুখে বড় বড় বাতেলা, মুখে বড় বড় মহান একটা সাজার চেষ্টা করেন, কিন্তু আদতে কাজের যে কোঠা সেখানে একেবারে জিরো। আপনি সারা বিশ্বকে, সারা দেশবাসীকে শোনান জনগণের জানমালের দায়িত্ব আমাদের একমাত্র প্রায়োরিটি। এই অপারেশন ডেভিল হান্ট আপনি শুরু করলেন দেশের সমস্ত শয়তান ধরার জন্য, কিন্তু শয়তান কোথায় ধরলেন?
আপনি তো ধরলেন আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের কর্মীদেরকে বিনা কারণে, কিন্তু শয়তান ঠিক মাঠে ছেড়ে রাখলেন। আর শয়তান মাঠে ছাড়া আছে বলেই তো আজ দেখতে পাচ্ছেন বিনা কারণে, তুচ্ছ একটা কারণ, কি কারণ বলছি, তুচ্ছ একটা কারণে একজনের বাড়িতে মধ্যরাতে সপরিবার সহ যখন সেই পরিবারটি ঘুমাচ্ছিল তখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এদের মানসিকতা কতটা বিকৃত, আপনার এই সান্ডা পান্ডাদের মানসিকতা কতটা বিকৃত, কারণ এরা তো পরিকল্পিতভাবে ওই পরিবারটাকে মেরে দেওয়ার জন্যই এরকমভাবে আগুন লাগিয়েছে। নত মধ্যরাতে যখন একটা পরিবার ঘুমায় তখন চুপচাপ কেউ কারোর বাড়ি গিয়ে আগুন লাগায় কি করে? কারণ তারা তো ওই রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় সেরকম কিছু দৌড়দৌড়ি করতে পারবে না, একবারে আগুনে পুড়ে মারা যাবে। সুতরাং পরিকল্পিতভাবে তাদেরকে মেরে দেওয়ার জন্য এই আগুনটা লাগানো হয়েছে। এখন এই কাফিরের বাবা, কাফিরের বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলছেন, আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের প্রাণে মারার জন্যই এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছু নাই, সব শেষ হয়ে গিয়েছে। কি করে থাকবে চাচা, বলতে খুবই কষ্ট লাগছে, কি করে থাকবে চাচা? আপনারা যে শয়তানকে দেশে এনেছেন এবং যে শয়তানকে আপনারা মদত দিচ্ছেন, যে শয়তানের পক্ষ নিয়ে আপনারা এখন আওয়াজ তুলছেন, সেই শয়তান তো আপনাদেরকে এইভাবেই তিলে 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 মারবে। শুধু দেখুন, আরও অনেক খেলা বাকি। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে বন্ধুরা, এই নুরুজ্জামান কাফির, ওনার বাড়ি হচ্ছে পটুয়াখালী কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। এবং এখানে 21শে বইমেলা 2025-এ কাফিরের লেখা 2টো বইও প্রকাশিত হয়েছে। আর জুলাই আন্দোলন অংশগ্রহণ করা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, দেখতেই পাচ্ছেন। এবার ঘটনায় আসি যে কেন এরকম হঠাৎ করে কাজ করা হলো, যে ভাই নিজের ভাইয়ের বাড়িতে কেন আগুন লাগালো এই জুলাই অভ্যুত্থানকারী সেনারা। এটা যতটা সম্ভব আমরা আর কি সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি, সেটা হচ্ছে মেলার প্রথম দিকে কিছু আলোচনা সমালোচনার জন্ম হয় এনাকে নিয়ে, যার রেশেই এটা হয়েছে। এখন আলোচনা সমালোচনা কি, সেটা এই কাফিরের বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, বন্ধুরা, কাফির বলছে যে আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে, যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা, অন্য একটা মোবাইলে একটা মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে, এই ছবিটা দেখিয়ে মানুষকে গেলানো হচ্ছে, বলা হচ্ছে কাফি জড়াজড়ি করেছে। আরে ভাই, এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা নাটকের ক্লিপ, সেখানে স্ক্রিনশট নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তিনি বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি, সেটা নিয়ে এতদূর আসার কথা নয়। তবুও আমি আমার জায়গা থেকে সরে বলছি, এখনও বলছি, বইমেলার মতো একটা জায়গায় হাত ধরা ঠিক হয়নি। সুতরাং ভেবে দেখুন, এই ইউনূসের পিছনে যে জনগণগুলো আছে, যে জঙ্গিরা আছে, তারা ঠিক কতটা বিকৃত মানুষ। তারা মোটেই সাধারণ কোনো মানুষ নয় আমার আপনার মতো। তারা হিংসা ছাড়া কোনো কিছুই ভালোবাসে না। আজ এই কাফিরের বাড়িতে যে ঘটনা হয়েছে, কেন হয়েছে? কারণ এখানে আমরা যা দেখতে পাচ্ছি, এই বইমেলায় কাফির হয়তো তার কোনো এক বান্ধবীর হাত ধরে একটু ঘোরাঘুরি করেছে। সেটা আমাদের এই উগ্রদের চোখে একেবারে মানে জ্বলে উঠেছে, সেই জন্যই এরকম ঘটনা শুরু করে দিয়েছে। এবং এই ঘটনার পরে আমাদের বাংলাদেশের মানুষরা তো অতি উৎসাহী, আর গুজবে তো একেবারে নাম্বার 1। নেগেটিভ কিছু দেখলেই সেটাতে ঝাঁপিয়ে পড়ে, সেটা সত্য কি মিথ্যে, ভুল নাকি ঠিক, সেসব যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজনই নেই, একেবারে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশানে নেমে পড়ে। এবার এই যে বইমেলাতে তার বান্ধবীর হাত ধরে সে একটু ঘুরেছে, সেটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও বিকৃত করে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং মানুষ সেগুলো গিলেছে। সে নিজেই বলছে যে মানুষ সেগুলো গিলেছে। সেই ভিডিওতে কি অন্য একটা নাটকের সিন কেটে
সেটাকে জড়াজড়ি করছে এই বলে সেটাকে চালানো হয়েছে, আর মানুষ গপ গপ করে গিলেছে। এখন এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে এই আগুনের ঘটনাটা ঘটেছে। আর তাতে এখানে কাফি কি তার ফেসবুক পেজে কি লিখছে দেখুন। আজ সকাল 11টায় আমার পোড়া বাড়িতে কালাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব, মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব। আমি বিপ্লব। তো ভাই, অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আমাদের কাফি ভাইয়া নুরুজ্জামান কাফি, কম বেশি আপনারা চেনেন, সে কবিতা লিখে। তার মনে একটা বইও বের হয়েছে, ওই বই মেলায় মনে হয় নাকি, আমি সঠিক জানি না। তবে তাকে মাঝে মাঝে দেখি আমি ওই ফেসবুকে বা ইউটিউবে ওই ঘরের পিছনে বা পাশে মশার কয়েল জ্বালিয়ে কয়েকটা কুকুর নিয়ে ভিডিও করার জন্য, সত্যি অসাধারণ, খুবই চমৎকার, মানে খুব রিয়েলিস্টিক ভিডিও উনি করেন। আমিও ছোটো মোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো কাজে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দেখলে ভালোই লাগে যে না, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ভালো কিছু করছে, ঠিক আছে, ইতরামি বদমাইশি অন্তত করে না। তো এখন এই কাফি সাহেব তার তার লেখাজোকা, তার কবিতা কম বেশি এবং ইউটিউব ফেসবুকে তার পোস্ট ভিডিও, এগুলো লক্ষ্য করলে আপনারা দেখবেন যে সে সবসময় ন্যায়ের কথা বলে। এখন হয়তো তাকে আল্লাহ অত তৌফিক দান করেনি যে বাইরা ভালো, কাইটটা ভালো, উল্টায় ভালো, এই ফেরো সেই ফেলো, এগুলি কইরা বিরাট একটা পরিবর্তন না, হয়তো তার পক্ষে সেটা সম্ভব না এবং আল্লাহ তাকে সেই তৌফিক দেয়নি, কিন্তু তার লেখনীর মাধ্যমে, তার কন্টেন্টের মাধ্যমে সে আমাদের সমাজকে অনেক কিছু দিয়েছেন। তো এর ভিতরে 5ই আগস্ট এবং এর আগের সময়টাতে যে ছাত্র জনতার যে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভকে ফুয়েল দেওয়ার জন্য, ফুয়েল তো বুঝছেন, জ্বালানি সরবরাহ করার জন্য। এখন আগুন জ্বলে তখনই যখন পিছন থেকে কেউ জ্বালানি দেয়, জ্বালানি নাই, আগুন নাই। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা ছিলাম, এর ভিতরে কাফি সাহেব হল অত্যন্ত অন্যতম, তারপরে ইলিয়াস সাহেব রয়েছেন, তারপরে আমাদের পিনাকি সাহেব রয়েছেন, কনক সাহেব রয়েছেন, ইভেন বাংলাদেশ সহ দেশি বিদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অনেক প্রতিবাদ জানাইছি এইগুলোর বিষয়ে। তো এখন কাফি সাহেব, তো আমরা তো বেশিরভাগ ইউটিউবার হয়তো বড় বড় কথা বলি দেশের বাইরে বসে, আমি ভিডিও করি আমেরিকা থেকে বসা, ইলিয়াস ভিডিও করে নিউ ইয়র্ক থেকে বসা, তারপরে পিনাক সাহেব ভিডিও করেন ফ্রান্স থেকে বসা, কনক সাহেব ভিডিও করেন হলো কানাডা থেকে বসা। তো এখন খেয়াল করে দেখেন, তো আমরা সবাই নিরাপদ, যত বেশি সরকারকে বাস দেয় না কেন, আমাদের ধৈরাই না, বুঝছেন, শাস্তি করার মতো অবস্থা সরকার নেই। অনেকে আমারই হুমকি টুমকি দেয়, ভাই মেয়েরা আলাম, ধৈরা আলাম, কাইটটা আলাম, এইগুলো সেইগুলো। আমি তাদেরকে ভাই এক কথায় তাদের মেসেজের উত্তর দিই যে ভাই তুমি যদি পারো তাহলে যাও আমেরিকান এমবাসিতে যাও, তারপরে ভিসা নিয়ে ফ্লোরিডাতে আসো। ফ্লোরিডাতে আমি যেখানে থাকি আমার চারপাশে 3-4টা এয়ারপোর্ট আছে, আমি তোমাকে এয়ারপোর্টের নাম দিয়ে দেবো, না তুমি আইসো, আমিই তোমাকে নিয়ে আসো, মানে তারপরে আমি তোমাকে আমার এলাকায় নিয়ে আসো, তারপর তুমি আমার যা খুশি করো, বুঝছো, এই পর্যন্ত তো ভাই আসো। তা আমি জানি সে এমবিসি পর্যন্ত যাবে না, আর সে ভিসা পাবে কিনা আল্লাহ মাহবুদ জানে, মানে ওই ক্ষমতা যদি তার থাকতো, ওই যোগ্যতা যদি থাকতো ভিসা পাওয়ার মতো আমেরিকান এমবাসিতে গিয়ে, তাহলে সে বকাবাজি করতো না, অত ভদ্র এবং শান্ত কোনো ছেলে হইতো, শিক্ষিত ওয়েল এডুকেটেড হইতো, কোনো ইতর বদমাশ হইতো না। তো যারা কিনা ভাই আলহামদুলিল্লাহ আলম এগুলো বলে আমার। তো এখন খেয়াল করেন, কাফি সাহেব ওরা বাংলাদেশ থেকে ভিডিও করে, তো বাংলাদেশ থেকে ভিডিও করলে এখন ওনাকে তো হাতের কাছে পাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, স্বাভাবিক না, আমাকে তো পাবে না, কিন্তু ওনাকে পাওয়া কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। তো উনি যখন সরকারের বিরুদ্ধে ভিডিও করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে ভিডিও করেছে এবং ছাত্র জনতার পক্ষে ভিডিও করেছে, তো স্বাভাবিকভাবেই এই আওয়ামী লীগ নামক যে দলটা রয়েছে তারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। এখন আওয়ামী লীগ সরকার যেহেতু এখন আর বর্তমান নাই, শেখ হাসিনা পালিয়ে গেছে, তো এখন তাদের ভিতরে বুকের ভিতরে আগুন হলো দাউ দাউ করে জ্বলতেছে। তো গত 6 মাস তারা মোটামুটি একটু চুপচাপ ছিল, যে ওয়েট করছিল যে দেখি কি হয়। পরে দেখলো না, ইউনিট সাহেবের সরকার আসছে, এখন আর তেমন কিছু হইতেছে না। তো সবাই তারা বের হয়ে আসছে, গর্ত থেকে বের করে এসে সামনে যারই পাচ্ছে তাকেই তো জয় বাংলা করে দিতেছে বা রাব্বা করে দিতেছে, বুঝছেন। তো এখন বাটে পড়ে গেছিল আমাদের রাফি সাহেব। তো রাফি সাহেবের এই ভিডিওটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই। এই যে পিছনে যে আগুন জ্বলার দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই ভিডিওটা ভালো করে। দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা হলো কাফি সাহেবের
ওই যে পটুয়াখালীর কলাপাড়া জেলায় যে রয়েছে, তার গ্রামের বাড়ি রয়েছে, তো সেই গ্রামের বাড়ির দৃশ্য গতকাল রাতে আগুন লেগে, তো তার 2-3টা ঘর ছিল সেখানে, গরুর ঘর, রান্নাঘর যা ছিল একদম পুইরা টুইরা শেষ। দেখেন কি ভয়াবহ অবস্থা, দেখেন পিছনে। তো এখন আমাদের দমকল বাহিনীর যে লোকজন আছে, তো তারা তো আপ্রাণ চেষ্টা করতেছে আগুন নিভানোর জন্য। একটা জিনিস আমি খেয়াল করলাম, বাংলাদেশে কিন্তু কখনো কোথাও আগুন লাগলে, ঢাকায় লাগুক, গ্রামে লাগুক, আর কারো বাড়িতে লাগুক, যেখানে লাগুক, মানে আগুন একেবারে সব কিছু জৈলা পুড়ে শেষ হওয়ার পর আগুন নিবে। এর আগে কিন্তু আমি সচরাচর দেখি না যে ভাই আগুন লাগছে তাড়াতাড়ি দমকল বাহিনীর লোকজন, আশেপাশের লোকজন ধুমধারাক্কা আগুন টাগুন নিবে ফেলছে, এরকম কমই দেখি, পুইরা ছাই হয়ে যায়। তো এখানে যে দমকল বাহিনী যে কর্মীরা চেষ্টা করতেছে, হ্যাঁ রেসপেক্টে তাদের প্রতি, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করতেছে, কিন্তু না তেমন কিছুই না। কিন্তু পরবর্তী ভিডিওটা দেখেন, এই ভিডিওটা যখন আমি পরে দেখলাম, এই ভিডিওটা যখন দেখলাম তখন তো কিচ্ছু নাই, এই ভিডিওটার দিকে তাকে দেখেন কিচ্ছু নাই, পুরা জয়লা পুরা একেবারে শেষ। এই গাছ টাছ, অনেক গাছ টাছও ছিল, সেগুলো পুরে টুরে একেবারে শেষ। তো এর আগের ভিডিওটা দেখলাম আগুন লাগার ভিডিও, এখন হলো আগুন নেভানোর পরে। নিভছে কি, আগুন নেভাইতে হয়নি, আগুন নিজে নেভে গেছে, পুরার মতো আর কিছু নাই, এখানে আমি তেমন কিছু দেখি না। তো এখন এইগুলো অবস্থা, অত্যন্ত মানে কষ্টের একটা ব্যাপার, বুঝছেন তো ভাই। যার বাড়িতে আগুন লাগে আর যে কিনা তার ঘর হারায়, তার বাসস্থান হারায়, মাথার উপরে যে চাল থাকে সেই চালটা যখন তার হারায়, রাতে ঘুমানোর জায়গা থাকে না, এই কষ্টটা একমাত্র ভাই সেই বুঝবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আর আমি যে এয়ার কন্ডিশন রুমে ভিডিওটা করতেছি, বুঝছেন, আমরা আসলে এগুলো তার মতো করে ফিল করতে পারবে না। এখন কাফির যে কষ্ট, সেটা আসলে সমবেদনা জানার ভাষাও আমাদের নাই, যে কেমনি কি হলো, কে বা কারা করলো। তবে এটা তো বুঝতে আর মানে মানে না বোঝার মতো কোনো কারণ দেখি না, যেহেতু উনি যথেষ্ট বিতর্কিত। তো এখন ওই যে ইলিয়াস ভাইরে মাইরা হালামো, ধরে হালামো, তারপরে পিনাক সাহেবকে মাইরা হালাম, ধরে হালামো, জর্জ মিয়ারে এই করে বললাম, সেই করে বললাম, বুঝছেন তো আমাকে তো আর ইউরোপ আমেরিকাতে এসে ধরতে পারে না রে ভাই। তো এখন পাইছে হলো কাফি সাহেবরে। তো কাফি সাহেব যথেষ্ট প্রতিবাদী ছিলেন, ওনার সম্প্রতি একটা বইও বোধহয় বের হয়েছে এবং অত্যন্ত সমালোচনার শিকার উনি হয়েছেন। তো এখন শত্রু তো তৈরি হয়েছে। এখন কাফি সাহেব এমন এক দেশে থাকে, মানে বাংলাদেশের কথা বলছি, এখন আইন যে তাকে বাঁচাবে, আর মানুষ যে আইনকে ভয় পায়, এর ছিটে ফোটাও সেখানে নাই। তো এখানে বাংলাদেশের একটা মাইন্ডসেট মানুষের, কারো যদি আমি মেরে ফেলি, আগুনে ঘর পুড়িয়ে দিই, বা তার ঠ্যাং দুইটা ভেঙে দিই, আমার তেমন কিছু হবে না। এটা হলো মাইন্ডসেট। যদি কোনো কারণে পুলিশ আমাকে ধরে, হয়তো 6 মাস পর আমি জামিনে চলে আসবো, কেস চলবে 10 বছর ধরে, বা তারও বেশি সময় ধরে। তো প্রথম তো এক ঠ্যাং ভেঙে আমি জেলে গেছিলাম, পরে যখন আমি 6 মাস পর জামিন নিয়ে আসুন, তখন বাকি যে একটা ঠ্যাং আছে ওইটা ভেঙে দেবো। এটা মানুষের মাইন্ডসেট, যেগুলি করলে আমার কিছুই হবে না। তো সচরাচর আমরা সমাজে তাই দেখি। তো যার ফলে কাফি সাহেবের যারা শত্রু ছিল, তো অনুমান করতে পারতেছে এই শত্রু সম্ভবত তারাই হবে, ওই আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন সম্ভবত তারাই হবে। এখন জেনে করুক, না জেনে করুক, বুঝে করুক, যেভাবেই করুক না কেন ভাই, আওয়ামী লীগের সেই সমর্থকদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, ভাই আপনারা দল করেন ঠিক আছে, কিন্তু নিজেদের ভিতরে একটুখানি সহিষ্ণুতা যেটাকে বলে, পেশেন্ট যেটাকে বলে, বুঝছেন, ধৈর্য রাখেন। কেউ কাউকে সমালোচনা করলে, কেউ কাউকে নিয়ে মন্দ কোনো কথা বললে আপনারা মারবেন, কাটবেন, আগুন দিয়ে ঘর পুড়বেন না ভাই, এটা কোনো ভালো সংস্কৃতি হতে পারে না। যদি কেউ কোনো কিছু বলে, ভালো বলুক বা মন্দ বলুক, আপনারা সেটার প্রতিবাদ করেন ভাষা দিয়ে। কেন ভাই আরেকজনের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে? কেন ভাই আরেকজনের ঠ্যাং ভেঙে ফেলতে হবে? এখন আওয়ামী লীগের আমলে আপনারা যারা আওয়ামী লীগ নেতার কর্মী ভাই, আপনারা মনে কষ্ট নেন না, আপনারা অন্যদের প্রতি অনেক অন্যায় এবং অত্যাচার করছেন। সেই কালচার 17 বছর ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন আপনারা যখন চলে গেছেন, তো ওই তুলনায় 17 বছর যে পরিমাণ অন্যায় আপনারা করছেন, তো এর ছিটে ফেটাও তো আপনাদের প্রতি করা হয়নি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর করা হয়েছে কি না, হয়তো 200-400 বাড়িতে হয়তো আগুন টাগুন লাগানো হয়েছে। খুন খারাপের ঘটনা কিন্তু খুব একটা যে শুনছি তা কিন্তু না, হয়তো 5 জন 10 জন 50-100 হতে পারে। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে পরিমাণ একটা
ক্ষোভ ছিল সাধারণ মানুষের এই আওয়ামী লীগ এই সরকারের প্রতি বা তার সমর্থকদের প্রতি, ভয়াবহ একটা ঘটনা ঘটতে পারতো, কিন্তু না, মানুষ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। এবং এই যে আমাদের ইউনিট সরকার, মানে অনেক সমালোচনা করি, তারে কিন্তু তার 2-4টা ভালো গুণও আছে, যে এই ইউনিট সরকারই কিন্তু আপনাদেরকে বাঁচিয়ে রাখছে এবং মানুষদেরকে ধৈর্য ধারণ করতে বাধ্য করাইছে যে না, এইগুলি তোমরা করো না। তো যার ফলে ইউনিট সরকার যদি একটু ছাড় দিত, তাহলে কিন্তু আপনারা ভাই ছাড়কার হয়ে যেতেন, আপনাদের অস্তিত্ব খুঁজে পাই কঠিন হতো বাংলাদেশে। তো তেমনটা হয়নি। এখন একটা সুযোগ পেয়েছেন আপনারা, যেহেতু আপনাদের প্রতিপক্ষ হিসেবে বা আপনাদেরকে প্রতিহিংসা বশত তেমন কোনো কিছু করা হয়নি, উল্লেখযোগ্য করা হয়েছে, মানে যেভাবে করা ভাবছিলাম আমরা তেমনটা হয়নি, আর আমরা এটা সমর্থকও ছিলাম না। এখন যেহেতু আপনার হয়নি, এখন আপনারা এইখান থেকে বেরোয় এসে, গর্ত থেকে বেরোয় এসে, এই যে কাফি ছেলেটা কি করছে রে ভাই, আপনাদের কারো ঠ্যাং ভাঙছে? আপনার বইনের ইজ্জত হরণ করছে? করেনি তো। আপনার ঠ্যাঙ্গও ভাঙেনি, আপনার বইনের ইজ্জতও হরণ করেনি। তো কে লেখা খামাখা আপনি ওর বাড়িটারে পুরিতে গেছেন, ও কি বলছে? ও না হলে আওয়ামী লীগের একটু সমালোচনা করছে, আরে ভাই এরকম সারা সমালোচনা তো পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত মানুষ নানাভাবে করতেছে। সারাদিন তো আওয়ামী লীগের বদনাম আমি নিজেও করি, ভালো দেখলেও ভালো বলি আওয়ামী লীগের, মন্দ দেখলেও মন্দটা বলে। আমি হলো অত্যন্ত নিরপেক্ষ, বুঝছেন? ওই আমি ভাই কারো খাইও না, কারো করি না, আমার কাছে যেটা নীতিগত মনে হয় আমি সেই নীতির কথা বলি। এই যে আমেরিকা বাড়ির লোকজনের ঘর বাড়ি পড়েছে, আমি এক কথায় একের পর এক প্রতিবাদ করে গেছি, প্রোটেস্ট আমি করছি যে না, তোমরা এগুলো করে নিজের পায়ে নিজে কুড়ানো আসো, এইসব ফাইজলামে বাদ দাও, ঘরে যাও, খামাখা ইউনিট সাহেবের একটা স্যাংশন খাওয়াইবা, বলছি না আমি আপনাদেরকে। তো এখন খেয়াল করেন, এই যে কাফি, এই তো আমাদের মধ্যে সমালোচনা করছে, গিয়ে আপনারা তার বাড়িটা পুড়ে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা তার ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ কে দিবে? কষ্টেরও তো একটা ব্যাপার আছে, ছেলেটা তো একটা কষ্টের মতো কষ্টও পাবে যে আমি দেশের জন্য এত কিছু করলাম, নিজের জীবনের ঝুঁকিতে রেখে এত লেখালেখি করলাম, এত কন্টেন্ট করলাম, ছাত্র জনতার পাশে থেকে রাজপথে আন্দোলন করলাম, এবং আমরাই সরকার গঠন করলাম, এবং আমাদের সরকার থাকা অবস্থায় আমারই ঘর বাড়ি পুড়ে দিয়ে যায়। কোথায় কি আমাকে বাঁচাইতে তো কেউ এগিয়ে আসলো না ভাই, এটা তো সত্যি একটা কথাই, কেউ বাঁচাতে এগিয়ে আসলো না। তো আপনারা ভাই যেই কাজটা করে থাকেন কেন, জেনে করেন না জেনে করেন, আল্লাহর কাছে মাপ চান, বুঝছেন? আল্লাহর কাছে মাপ চান। এবং এই কাফি সাহেবের যে ক্ষতিটা হয়েছে, কত লক্ষ টাকা হবে না কোটি টাকা ছেড়ে গেছে আমি যাই না, তো এটা আপনারা ভালো বলতে পারবেন। তো যা ঘটেছেন, আপনারা যেভাবে আগুন দিয়ে পুরা বাড়ি ঘর দিয়ে গেছেন, সেটা তো আর আপনারা আর সেই আগের মতো ফেরত দিতে পারবে না, কিন্তু তার এই বাড়িটা যাতে পুনরায় আগের মতো হতে পারবে এবং আগের চেয়ে তো ভালো হতে পারে, সেটা অন্তত আমরা চেষ্টা করতে পারি সবাই মিলে। তো আপনারা যারা আগুন লাগাইছিলেন তাদের প্রতি অনুরোধ করি ভাই, নাম পরিচয় বলার দরকার নেই, যদি আপনাদের ভিতরে বিন্দুমাত্র কোনো সহানুভূতি থাকে, নামে বেনামে ছদ্মনামে যেভাবে হোক না কেন, কাফি সাহেবের পাশে এসে দাঁড়ান, কাফি সাহেবের বাড়িটা পুনরায় আপনারা ঠিকঠাক করে দেন, রিকনস্ট্রাক্ট করে দেন, বুঝছেন? এতে মানুষের দোয়া আপনারা পাবেন, আল্লাহও খুশি হবে। ভাই মরতে তো হবে, 2 দিন আগের পরে মরতে তো হবে। আর কাফি সাহেবকে বলছি ভাই, আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনি ভাই কান্না করেন না, আপনার চোখের পানি ফেলার কোনো দরকার নেই। আপনি আমাদের জন্য অনেক করেছেন, বাংলাদেশের জন্য অনেক করেছেন। এই সরকার, বর্তমানে যে ইউনিট সরকার রয়েছে, এই সরকার আপনাদেরই অবদান। আপনারা যদি না থাকতেন এই সরকার জীবন আসতো না। তো কাজেই একটা বিরাট অবদান রয়েছে বাংলাদেশের এই পরিবর্তনের পিছনে। ভালো পরিবর্তন আসুক, মন্দ, কিন্তু পরিবর্তন একটা এসেছে 17 বছর আওয়ামী লীগ শাসনের বাইরে এসে। তো আপনি কান্না করবেন না। আমরা যত ইউটিউবার আছে, আর কেউ করুক আর না করুক, বাংলাদেশ সরকার কতটা সাহায্য করবে আপনাকে তা আমি জানি না। আপনার এলাকাবাসী আছে, চেয়ারম্যান মেম্বার আছে, এরা কী করবে জানি না। যেহেতু আপনি মোটামুটি আপনি বিতর্কিত, আমার তো মনে না খুব একটা আপনি হেল্প সেখান থেকে পাবেন, বা পাইতে পারেন। এবং ইউনিট সরকার হলো আপনার একমাত্র ভরসা এই মুহূর্তে। এখন ইউনিট সরকার, আপনি এত বড় একজন সাপোর্টার ইউনিট সরকারের, আপনারা এই এত পোলাপান, শত শত হাজার হাজার পোলাপান শহীদ হওয়ার পর এই সরকার গঠন করছেন। তো কাজেই যারা কিনে যোদ্ধা ছিলেন রাজপথে, তো তাদের উপর যদি কোনো আঘাত আসে, তো আমার বিশ্বাস এই সরকার, যেহেতু আপনাদেরই সরকার, আমাদেরই সরকার, তো আপনাদের জন্য কিছু না কিছু করবে, হয়তোবা আপনার বাড়ি আবার পুনর্গঠন করে দেবে। তো এই তো বললাম আওয়ামী লীগে যারা কিনা আপনার ঘর বাড়ি পড়েছে সেই শত্রুদের কথা বললাম, ভাই তারাও এগিয়ে আসেন। সরকারের কথা বললাম, তারাও এগিয়ে আসেন। এখন যারা ঘর বাড়ি পড়েছে এই আওয়ামী লীগের লোকজন যদি হয়ে থাকে, তারা যদি আপনাকে সাহায্য সহযোগিতা না করে, মাপ না চায়, এবং ইউনিট সরকার যদি আপনাকে ব্যাকআপ না দেয়,
এই বাড়ি পুনরায় নির্মাণ করার জন্য কোনো সহযোগিতা না দেয়, তাহলে আমরা ইউটিউবাররা যারা রয়েছি কথা দিলাম ভাই আপনাকে, ভাই রাফি সাহেব কথা দিলাম, আমরা যত শত শত হাজার হাজার ইউটিউবার আছে, আমরা যে পয়সা পাই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ফেসবুক ইউটিউব থেকে পাই, দরকার হলে আমাদের এই যে টাকা থেকে 50,000 টাকা করে যদি প্রত্যেকে ইউটিউবার দেয়, 50,000 টাকা করে যদি প্রত্যেকটা ইউটিউবার আপনার দেয়, 10 জন ইউটিউবার আপনার 50,000 করে টাকা দিলে তো কত 5 লাখ টাকা হয় কিনা? তাহলে 100 জন ইউটিউবার যদি 50,000 টাকা করে দেয়, তাই তো ভাই আপনার বাড়ি তো মনে হয় আগে ছিল কাঠের বা বেড়ার বা এই ধরনের কিছু একটা ছিল, কিন্তু আমরা যদি সব ইউটিউবার মিলে আপনার পাশে দাঁড়াই, তাহলে তো ভাই আপনার কাঠের বাড়ি না, আল্লাহর রহমতে আপনার বাড়িতে দালান বাড়ি করা সম্ভব। যদি কয়েক কোটি টাকা লাগে তাতেও আমরা দিতে রাজি আছি। তো ভাই আমি দিলে তো হবে না, তবে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম আপনারা সবাই এগিয়ে আসেন, কেউ একজন উদ্যোগ নেন। ভাই আমি সকাল সন্ধ্যা সারাদিন অত্যন্ত ব্যস্ত মানুষ, কাজকর্ম নিয়ে, আমার 2টা বাচ্চা কাচ্চা আছে, রাত্রে এসে পড়াইতে হয়, সকাল 7টা বাজে ঘুম থেকে উঠতে হয়, বাচ্চাদের স্কুলে দিতে হয়, 5টা বাজে বাসায় আসতে হয়, বাচ্চাদের নিয়ে কিছু খেলাধুলা করতে হয়, ওদেরকে আবার সন্ধ্যাবেলা পড়াইতে হয়, রাত 9টা 10টার ভিতরে আমাকে ঘুমাতে হয়, আবার সেই ভোর রাতে উঠতে হয়। তো এইটা ভাই হলো আমার ডেইলি লাইফ। তো আপনারা যারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে ভিডিও দেখছেন, কেউ একজন উদ্যোগী হন, বুঝছেন, কেউ একজন উদ্যোগী হন জিনিসটাকে অর্গানাইজ করার জন্য, যাতে আমাদের মতো ইউটিউবার যারা আছে সবার সাথে কন্ট্যাক্ট করে, সবার সাথে যোগাযোগ করে এই কাফি সাহেবের বাড়িটা যাতে আমরা আগামী 6 মাসের ভিতরে আবার যাতে পুনরায় ঠিকঠাক করে দিয়ে বাংলাদেশে একটা নতুন ইতিহাস করি, যে এক কন্টেন্ট ক্রিয়েটর বিপদের আর শত শত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এগিয়ে এসেছে। তো আমি আমার পক্ষ থেকে এটা ঘোষণা দিলাম, যদি আপনারা বাংলাদেশ থেকে থাকেন তাহলে আসেন, যোগাযোগ করেন, প্লাস অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই মিলে আমরা একটা ফান্ড করি, ফান্ড করে এই কাফি সাহেবের পাশে এসে দাঁড়াই। তো যাই হোক ভাই, আমার কথা আমি বললাম, বাকিটা আপনারা ভেবে দেখবেন, উদ্যোগটা আপনাদের নিতে হবে, এই আর কি। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহর কাছে দোয়া করি মানুষ যাতে এত অসভ্য না হয়, মানুষ যাতে এত নির্মম আর এত অসভ্য না হয়। এইভাবে হয় না ভাই, এইভাবে হয় না। আমরা মানুষ, কারো না কারো মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি, আমরা হলো মানুষ। এইভাবে অন্যায়, এইভাবে অত্যাচার, কারো পা ভেঙে ফেলা, কারো চোখ তুলে ফেলা, কারো ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, কারো মা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি ভাইরাল হয়ে গেছে, মানে যে নিউজটি ভাইরাল হয়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অ্যাটেন্ড ছিলেন কাফি, শুধু তাই না, সে একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরও এই কাফি, তার বাড়িতে আগুন লেগে গেছে। এটা কিন্তু বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা, কিভাবে এবং কোথা থেকে আগুন লেগেছে ইতিমধ্যে আপনারা সেই বিষয়টা বুঝতে পারছেন এবং ক্লিয়ার শুনতে পেয়েছেন। যাই হোক, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি শেখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করা।